অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। হাসিনার আমলে দেশ থেকে পাচার হয়েছে $25 বিলিয়ন বেশি অর্থ। আওয়ামী লীগের আমলে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন এসব লুটপাটে জড়িত ছিল দেশের অনেকগুলো ব্যাংক। মূলত তারাই আইন কানুনের কোনো তোয়াক্কা না করে এসব অর্থ বিদেশে পাচার করতে সাহায্য করেছে। এর প্রভাবে দেশের অর্থনীতি আজ খাদের কিনারায়। ব্যাংকের তারল্য অর্থাৎ নগদ অর্থ প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে ব্যাংক খাতে খেলাফি ঋণ 3.5 লাখ কোটি টাকা। এর মধ্যে মোট খেলাফি ঋণের 72% আটকে আছে হাসিনার মদতপুষ্ট 11টি গ্রুপের কাছে। এছাড়া ফাইন্যান্স কোম্পানিতে খেলাফি ঋণ 30,000 কোটি টাকা। এসব গ্রুপে লুটপাট করা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা কম, যে কারণে এগুলো খেলাপি হচ্ছে। এতে খেলাফি ঋণ আগামীতে আরও বেড়ে যেতে পারে এমন আশঙ্কা ব্যাংক খাত সংশ্লিষ্টদের। কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFAEEU এখন পর্যন্ত তদন্তের ভিত্তিতে তৈরি করা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন থেকে পাওয়া গেছে উল্লেখিত সব তথ্য। এই প্রতিবেদন আরও বিশদ তদন্তের জন্য সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে আরও ব্যাপক তদন্ত করছে। ভবিষ্যৎ এসব আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যেতে পারে। এছাড়া সরকার বিশেষ অগ্রাধিকার নিয়ে 10টি বড় গ্রুপের বিষয়ে বিশদ তদন্ত করছে। এর মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী সাইফুর আলম মাসুদের মালিকানাধীন এস আলম গ্রুপ, আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের মালিকানাধীন সামিট গ্রুপ, সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলামের মালিকানাধীন নাসা গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপ, সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী শিকদার গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, জেমকন গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে কয়েকটির ব্যাংক ঋণ উল্লেখিত খেলাফির তালিকায় রয়েছে। পাশাপাশি বিগত সরকারের সময়ে যারা জালিয়াতি করেছে তাদের বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করছে। কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের এখন পর্যন্ত তদন্তে বেক্সিমকো গ্রুপের নামে বেনামে 50,000 কোটি টাকা ঋণের তথ্য উদ্ঘাটন করা হয়েছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে তাদের নামে বেনামে আরও ঋণ থাকতে পারে। ফলে মোট ঋণের স্থিতি আরও বেড়ে যাবে। আলোচ্য ঋণের মধ্যে এখন পর্যন্ত মূল ঋণ ও সুদসহ খেলাফি ঋণ হিসাবে 53,000 কোটি টাকা শনাক্ত করা হয়েছে। গ্রুপটি বিভিন্ন সময়ে যে সুদ মওকুফ সুবিধা নিয়েছে সেগুলো হিসাবের বাহিরে রয়েছে। সুদ মওকুফের হিসাব আমলে নিলে গ্রুপের খেলাফি ঋণ আরও বেশি হবে। তারা দেশের 16টি ব্যাংক ও 60টি আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নিয়েছে। তবে তাদের মাত্রাতিরিক্ত ঋণের কারণে সরকারি খাতের জনতা ব্যাংকের অবস্থা এখন খুবই শোচনীয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ 2,25 লাখ কোটি টাকা। এর মধ্যে 1,50,000 টাকাই খেলাফি হয়ে গেছে, কারণ ওইসব টাকা তিনি বিদেশে পাচার করেছেন। ফলে ওইসব ঋণ আদায় হওয়ার সম্ভাবনা কম, যে কারণে সেগুলোকে খেলাফি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রুপটি এসব ঋণ নিয়েছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে সবচেয়ে বেশি 1,05,000 কোটি। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 45,636 কোটি টাকা। দেশে আরও একটি বড় শিল্প গ্রুপের খেলাফি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 35,000 কোটি টাকায়। তাদের মোট ঋণের বিষয়ে এখনও তদন্ত চলছে। গ্রুপটির বিভিন্ন কোম্পানির নামে মোটা অঙ্কের ঋণ রয়েছে। ঋণের বড় একটি অংশ তারা বিদেশে পাচার করে বিভিন্ন কোম্পানি গঠন করেছেন, কিন্তু ওইসব অর্থ তারা দেশে আনছেন না। শিকদার গ্রুপের নামে বেনামে 7,290 কোটি টাকা ঋণের তথ্য উদ্ঘাটন করা হয়েছে। আগে তাদের ঋণের প্রকৃত তথ্য ছিল 2,000 কোটি টাকার কম। বেনামি কোম্পানিগুলো শনাক্ত হওয়ায় তাদের ঋণের স্থিতি বেড়ে গেছে, যে কারণে তাদের খেলাফি ঋণের অঙ্কও বেড়েছে। এখন পর্যন্ত শিকদার গ্রুপের খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে $2,090 কোটি। নাবিল গ্রুপের মোট 13,500 কোটি টাকা ঋণের তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এসব ঋণের বড় অংশেই জালিয়াতি হয়েছে। এর মধ্যে তদন্তে 7,000 কোটি টাকার ঋণ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। আলোচ্য ঋণের মধ্যে 1,100 কোটি টাকা ইতোমধ্যে খেলাফিতে পরিণত হয়েছে। নাসা গ্রুপের মোট 21,000 কোটি টাকা ঋণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খেলাফি 11,000 কোটি টাকা। 27টি ব্যাংক ও একটি ফাইন্যান্স কোম্পানি থেকে এসব ঋণ নেওয়া হয়। তাদের ঋণের স্থিতি ও খেলাফি ঋণ আরও বাড়তে পারে, কারণ গ্রুপটি ঋণের টাকা বিদেশে পাচার করে বিভিন্ন কোম্পানি খুলেছে। এসব কোম্পানির আয় ব্যয় দেশে আনা হচ্ছে না, ফলে ওইসব ঋণ পরিশোধ না করার কারণে এখন খেলাফিতে পরিণত হচ্ছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার তাদের মালিকানাধীন ইউসিবি ব্যাংক থেকে আরামিড গ্রুপের নামে সরাসরি নিয়েছে ২,০০০ কোটি টাকা। এসব ঋণ পরিশোধ না করায় খেলাফি হয়ে গেছে। এছাড়াও নামে বেনামে বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে এখন পর্যন্ত ১৬,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। এর মধ্যে আরও ২,০০০ কোটি টাকা খেলাফি হয়ে গেছে। ফলে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ঋণের মধ্যে ইতোমধ্যে ৪,০০০ কোটি টাকা খেলাফি হয়ে গেছে। বাকি ঋণও খেলাফির পথে এগুচ্ছে। এখন পর্যন্ত ব্যাংকে খেলাফি ঋণ ৭,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। জনতা ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপ ৭,৭৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এ ঋণের প্রায় শতভাগই খেলাফি হয়ে পড়েছে। সুদসহ খেলাফির অঙ্ক আরও বেশি। ঋণ কেলেঙ্কারির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ক্রিসেন্ট লেদার নিয়েছে ৫,০০০ কোটি টাকা, যার প্রায় পুরোটাই খেলাফি হওয়ার পর্যায়ে রয়েছে। তবে বড় অংশ এখন খেলাফি। সোনালী ব্যাংকে হলমার্ক গ্রুপ জালিয়াতির মাধ্যমে ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে, যার প্রায় পুরোটাই এখন খেলাফি। বেসিক ব্যাংকে জালিয়াতি হয়েছে ৫,০০০ কোটি টাকা। এসব ঋণের বড় অংশ এখন খেলাফি। রতনপুর গ্রুপ জনতা ব্যাংক থেকে নিয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাফি হয়ে পড়েছে। মানে এসব অর্থের পুরোটাই বিদেশে পাচার হয়েছে। এসব ব্যাংক শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে এ বিশাল অর্থ ছাড় করেছিল, কিন্তু দোষীদের বেশিরভাগই এখনও বিচারের মুখোমুখি হয়নি। তবে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে সরকার। ১১টি প্রভাবশালী পরিবারের বিদেশে পাচার করা সম্পদের অনুসন্ধানে ১১টি বিশেষজ্ঞ দল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই পরিবারগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা গত এক দশকে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিলিয়ন ডলার পাচার করেছে। সরকার পতনের পরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ পান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তার আশঙ্কা, যদি দ্রুত উদ্ধার না করা হয় এই অর্থের বেশিরভাগই চিরতরে হাওয়া হয়ে যেতে পারে। আল জাজিরাকে তিনি বলেন, আমরা জানি সময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদের পরিমাণ কমে যেতে পারে। তার অনুসন্ধান শুরু হয়েছে যুক্তরাজ্য থেকে। মনসুর এখন বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক ২৫ বিলিয়ন ডলারের সম্পত্তি চিহ্নিত করে জব্দ করার লক্ষ্যে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এবং লন্ডনের আইনজীবী দফতরগুলোর সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, এই পরিবারগুলোর অনেকেই বিপুল সম্পদের মালিক, বিশেষ করে লন্ডনে। তাই আমাদের বিশ্বাস এখানে সবচেয়ে বেশি সম্পত্তির খোঁজ মিলবে। আমাদের মূল লক্ষ্য অন্তত এখন সচেতনতা তৈরি করা যে বিশ্বব্যাপী চুরি হওয়া সম্পদের সবচেয়ে প্রিয় গন্তব্য হল যুক্তরাজ্য, আর বাংলাদেশ সেই দেশগুলোর একটি যেখান থেকে এই সম্পদ এসেছে। আহসান মনসুরের ধারণা, বিদেশে পাচার হওয়া অর্থের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে। তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষের কাজের মাত্রা এবং জটিলতা নিয়ে লড়াই করার কারণে এই কার্যক্রমের অগ্রগতি এখনও বেশ ধীর। তবে যুক্তরাজ্য সরকার এর প্রচেষ্টায় সহায়তা করছে বলে জানান তিনি। অনেকে মনে করছেন, এই অর্থ দেশে ফেরত আনতে হলে ইউনূস সরকারকে অন্তত ৫ বছর ক্ষমতায় রাখতে হবে। আপনি কি চান এই সরকার যেন আরও অন্তত ৫ বছর ক্ষমতায় থাকুক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।